আসসালামু আলাইকুম। এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আমি রয়েছি মোহাম্মদ মুক্তার ইসলাম প্রামাণিক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করে ডিপ্লোমাতে পদার্পণ করেছো, তোমাদের সবারই ম্যাথমেটিক্স 1 বইটি রয়েছে। তাই তাই আমি আজকে তোমাদের সাথে ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 এর নির্ণায়ক নিয়ে আলোচনা করব। নির্ণায়ক নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে যে নির্ণায়কটা কি বা নির্ণায়কের প্রয়োজনটা বা কেন, অথবা ম্যাথমেটিশিয়ানরা নির্ণায়ক বা কেনই আবার আবিষ্কার করলো। এখন আমি তোমাকে একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। বিষয়টা হচ্ছে যে, মনে করো তুমি বাজারে গেছো। বাজারে যাওয়ার পর তুমি লেবু কিনেছো 3টা আর কলা কিনেছো 2টা। এখন লেবুটাকে ধরো তুমি মনে করো এক্স আর কলাটাকে মনে করো ওয়াই। লেবু কিনেছো 3টা, কলা কিনেছো 2টা, মোট দাম হয়েছে 10 টাকা। লেবু কিনেছো কয়টা? 3টা, 3x, আর কলা কিনেছো 2টা, তার মানে 2y। দাম হয়েছে কয় টাকা? 10 টাকা। ঠিক আছে। এবার মনে করো তারপরের দিন তুমি আবার বাজারে গেলা। বাজারে যাওয়ার পর লেবু কিনছো 4টি, কলা কিনছো 3টি। লেবু কয়টা? 4টা হলে 4x, প্লাস কলা কিনছো 3টি, তার মানে হচ্ছে 3y, মোট দাম হচ্ছে 15 টাকা। এখন যদি তোমাকে বলা হয় তুমি এখানকার লেবু এবং কলার দাম বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? তাহলে তুমি অবশ্যই তুমি এই পদ্ধতি ব্যবহার করবা। 1 নাম্বার হচ্ছে অপনয়ন অপনয়ন পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন। 3 নাম্বার হচ্ছে বজ্র গুণন। 4 নাম্বার হচ্ছে আইসোলেট অথবা সরি লেখচিত্র। মাধ্যম। ঠিক আছে। এখন এখানে লেবু এবং কলা বলতে বোঝাচ্ছে কিন্তু এক্স এবং ওয়াই, অর্থাৎ চলকের মান। এখন যদি তুমি চলকের মান বের করতে চাও, তুমি কিন্তু 4টা পদ্ধতি বের করতে পারবা: অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন এবং লেখচিত্রের মাধ্যমে বের করতে পারবা। এখন কথা হচ্ছে যে নির্ণায়কটা কেন প্রয়োজন। এখানে নির্ণায়কটা হচ্ছে এইগুলোর মতো একটা পদ্ধতি, যার মাধ্যমে তুমি এই চলকের মান বের করতে পারবা, অর্থাৎ লেবু এবং কমলা মানটা বের করতে পারবা। সেজন্য ম্যাথমেটিশিয়ানরা, যাতে তুমি খুব সহজে চলকের মান বের করতে পারো, সেজন্য নির্ণায়ক এবং ম্যাট্রিক্স এই দুটি বিষয় আবিষ্কার করেছেন। এবার যাই হোক, তোমার তো ক্লিয়ার হয়েছে নাকি? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি কথা বলবো নির্ণায়ক কাকে বলে। এখানে আমি দেখো লিখে দিয়েছি, এক বা একাধিক রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। কথাটা আমি ইয়ে করতেছি, দেখো এক বা একাধিক, অর্থাৎ মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই রাশিগুলোকে দুটি খাড়া বন্ধনী দ্বারা, এই একটা খাড়া বন্ধনী, এই একটা খাড়া বন্ধনী, দুটি খাড়া বন্ধনী যখন আমরা আবদ্ধ করব, যে বিশেষ আকারের আমরা আকৃতিতে পাইলাম, যে বর্গাকৃতির বিন্যাসটা পাওয়া গেল, তাকে কিন্তু নির্ণায়ক বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই নির্ণায়কের মধ্যে যে রাশিগুলো থাকবে বা সংখ্যাগুলো থাকবে, এদের প্রত্যেকটিকে বলা হচ্ছে এলিমেন্ট বা উপাদান। এদের প্রত্যেকটিকে বলা হচ্ছে এলিমেন্ট বা উপাদান। আরেকটা বিষয় হচ্ছে নির্ণায়কের এই বরাবর এই বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবরকে বলা হয় সারি, এবং লম্বিক বরাবর থাকবে এটাকে বলা হচ্ছে কলাম। আর একটা বিষয় তোমরা জেনে রাখো, এই নির্ণায়কের যদি 3টি কলাম থাকে, 3টি সারি থাকে এবং 3টি কলাম থাকে, তাহলে তোমরা বুঝবা এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। আর যদি 2টি কলাম থাকে, 2টি সারি থাকে, তাহলে তোমরা বুঝবা এটা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব অনুরশ্মি নিয়ে। কি নিয়ে আলোচনা করব? অনুরশ্মি।
অনুরাশি আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো। তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো তোমরা যদি শুয়ে থাকো অথবা যদি কিছু অন্যরকম ভাবে থাকো, সেরকম প্রস্তুতি নিয়ে না থাকো, তাহলে আমি তোমাকে আমি অনুরোধ করতেছি, তুমি ডিরেক্ট খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসে যাও। ঠিক আছে? তাহলে তুমি কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবা। আর যদি তুমি না না বুঝে না সুঝে অথবা তুমি যে শুয়ে ভিডিও দেখো অথবা শুয়ে যে ক্লাস করো, তাহলে কিন্তু তোমার ভিডিও দেখায় বৃথা হয়ে যাবে, জাস্ট এমবি লস। ঠিক আছে? এখন আমরা আসি অনুরশি নিয়ে। অনুরশি, তার অনুরশি কাকে বলে? কোন নির্ণায়কের যে কোনো একটি উপাদান বরাবর, যে কোনো একটি উপাদানের সারি এবং কলাম বরাবর বাদ দিয়ে বাকি উপাদান বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মানকে ওই উপাদানের অনুরশি বলে। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, কোনো একটি নির্ণায়কের, লিখে নাও, কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি উপাদানের কলাম এবং সারি বরাবর বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মানকে ওই উপাদানের অনুরাশি বলে। এখন এখানে একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো আমি এই 1 এর অনুরাশি বের করব। তাহলে কি করব? এই 1 বরাবর সারি বাদ যাবে, এই 1 বরাবর সারি বাদ যাবে, এই 1 বরাবর কলাম বাদ যাবে। তাহলে কি থাকতেছে? 5 থাকতেছে, 6 থাকতেছে, 8 এবং 9। এটা হচ্ছে অনুরাশি। আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদের সাথে সহগগুণক নিয়ে আলোচনা করব। সহগুণক। তাহলে সহগুণক কিভাবে নির্ণয় করবা? তুমি যে অনুরাশি নির্ণয় করলা, এই অনুরাশির সামনে তুমি যদি যথাযথ অর্থাৎ প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাও, তাহলে কিন্তু তুমি সহগুণক নির্ণয় করতে পারবা। ধরা যাক আমি একটা উদাহরণ দেই। মনে করলাম এ বি সি, আর এখানে মনে করলাম এম এন ও, এখানে পি কিউ আর। এই একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়কে তুমি সহগুণক নির্ণয় করবা। সহগুণক নির্ণয় করার আগে তোমাকে আমি কি বললাম? আগে অনুরূপী মান বের করতে হবে। তাহলে মনে করলাম তুমি এইটার অনুরূপী বের করো। এর যদি অনুরূপী বাড়ি করে কি হবে? এ বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, থাকতেছে কি? এম ও কিউ এবং আর। এখন সহগুলো যদি আমরা বের করতে যাই, তাহলে এর সামনে যথাযথ চিহ্ন বসাইতে হবে। এখন ভাইয়া তোমাকে যখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এবং সামনে কি চিহ্ন বসাবো, প্লাস না মাইনাস? আমি তো বলবো প্লাস। কেন প্লাস চিহ্ন হইলো? তুমি বলতে পারো ভাই কেন প্লাস চিহ্ন হইলো? যদি প্লাস চিহ্নের ব্যাখ্যা দিতে যাই, তাহলে এই উপাদানগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু আমরা একটা নাম ব্যবহার করি। সেই নামটা কি? যদি এটা 1 নাম্বার সারি হয় আর এটা যদি 1 নাম্বার কলাম হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 এবং 1। আর এটাকে আমরা এটা দেখো, এটা হচ্ছে 2 নম্বর কলাম 1 নাম্বার সারি, এই জন্য এটাকে আমরা লিখতে পারি 1 2। এটা হচ্ছে 3 নম্বর কলাম 1 নাম্বার সারি, এই জন্য আমরা লিখতে পারি 1 3। অনুরূপ ভাবে এটা হচ্ছে 2 1 2 2 2 3। এটা হচ্ছে 3 1 3 2 3 3। এখন আমি এখন একটা টিপস দেব। দেখো, এই 1 এবং 1 যোগ করে যদি জোড় সংখ্যা হয়, তাহলে এর সামনে হবে প্লাস। আর এই 1 আর 1 যদি এই সংখ্যা এবং এই সংখ্যা যদি যোগ করে যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে হবে মাইনাস। দেখো, এই 1 আর এই 1 যোগ করলে হয় 2, তার মানে হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য এর সামনে হবে প্লাস। আর এই 1 আর 2 যোগ করলে হয় 3, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এই জন্য হবে এর সামনে মাইনাস। আর এই 1 এবং এই 3 যোগ করলে হয় 4, এই জন্য হচ্ছে এটা হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য এখানে আমরা দেবো প্লাস। অর্থাৎ এর ইয়েটা হবে এইরকম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। বুঝতে পারছো? আর এই সারিগুলোকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর এই কলামগুলোকে প্রকাশ করা হয় সি দ্বারা। যদি যদি এটা 1 নাম্বার কলাম, যদি এটা 1 নাম্বার সারি হয়, সেটাকে আমরা আর1 দ্বারা প্রকাশ করব। যদি 1 নাম্বার কলাম হয়, সেটাকে আমরা C1 দ্বারা প্রকাশ করব। যদি 2 নাম্বার কলাম হয়, তাকে আমরা C2 দিব। আর যদি 2 নাম্বার সারি হয়, তখন আমরা R2 দেব। আশা করি বুঝতে পারছো।
এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নির্ণায়কের ধর্ম নিয়ে। তোমরা আগেই এই দেখতে পারছো যে আমি কিছু কিছু রুলস এখানে লিখে দিয়েছি, তোমাকে যে কিছু টিপস দিছি, এই টিপস গুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। এই নির্ণায়কের ধর্মগুলো অবশ্যই তোমাকে পালন করতে হবে। মনে করো তুমি মুসলিম ঘরের সন্তান, তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যদি সামর্থ্য থাকে তোমাকে হজ যাইতে হবে। যদি তুমি হিন্দু ঘরের সন্তান হও, তোমাকে অবশ্যই হিন্দু ধর্মগুলো অনুসরণ করতে হবে। সেরকম তুমি যদি নির্ণায়ক অধ্যায়ে রাজা হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই নির্ণায়কের ধর্মগুলো পালন করতে হবে। এখন এই তোমাকে আমি এই ধর্মগুলো একটু দেখিয়ে দেই, খুব সহজ, ঠিক আছে? আর এখানে যারা তোমার ভিডিওটা দেখতেছো, মাইন্ড ফ্রেশ রেখে সম্পূর্ণভাবে রিল্যাক্সে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। সবকিছু কিন্তু এই চুটকির মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্যারা নেই ভাই, এত কিসের প্যারা? কোনো প্যারা না যাবে না। দেখো 1 নম্বর কি বলছে, যে নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। মনে করো এই একটা নির্ণায়ক 1 2 3 4, এই একটা নির্ণায়ক। এটা যে আমরা নির্ণায়ক মান বের করি, কি হচ্ছে, এদিক প্রথম এদিক দিয়ে গুণ করতে হয়, তারপর এদিক দিয়ে গুণ করতে হয়। এদিক দিয়ে গুণ করার সময় একটা মাইনাস বসাইতে হয়। মনে করো যে 4 কে 4, আমরা জানি এদিক দিয়ে যখন গুণ করবো তখন একটা মাইনাস চিহ্ন বসবে, মাইনাস 3 দুগুণা 6, মান কত হচ্ছে -2। এখন কি বলছে দেখো, নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। স্থান বিনিময় কিরকম করবে, এই সারিটাকে আমরা কলামে করব, আর এই কলামটাকে আমরা সারিতে রূপান্তর করবো। কি হবে দেখো, এটা আছে সারি, এটাকে আমরা দেবো কলামে 1 2, আর এটা আছে কলামে, এটাকে দেবো আমরা সারিতে। তাহলে হচ্ছে সরি, আচ্ছা ঠিক আছে, এটাকে দেবো আমরা এইভাবে 3 4। দেখো এখন যদি আমরা মান নির্ণয় করি, দেখো কি হয়, 4 কে 4, আমরা জানি এদিক দিয়ে গুণ করার সময় একটা মাইনাস চিহ্ন বসিতে হয়, এজন্য মাইনাস চিহ্ন। 3 দুগুণা 6, মান কত আসতেছে -2। তাহলে ভাই দেখো এই মান এবং এই মানের কোনো পরিবর্তন আছে? অবশ্যই পরিবর্তন হয় নাই। এজন্য এই ধর্মটা তোমাকে মানতে হবে। এবার দ্বিতীয় ধর্ম আসি। নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম ও সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? কিরকম হতে পারে দেখো, এখানে আবার 1 2 3 4, এইটা নির্ণায়ক। এই নির্ণায়কের মান কত আসতেছে ভাই, আগে বের করলাম, মান আসতেছে -2। এবার কি বলছে, পাশাপাশি দুইটি কলাম বা সারি যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ আমরা এই সারিটাকে যদি উপরে দেই আর এই সারিটাকে যখন নিচে দেই, তাহলে দেখি এসে 3 4 আর 1 2 স্থান বিনিময় করলো। এখন কি হয় দেখো, 3 দুগুণা 6, আর এই যে গুণ করছে মাইনাস চিহ্ন বসে, মাইনাস, আর 4 কে 4, আসতেছে কত ভাই, +2। এখানে আমরা মান বের করলাম -2, আর এখানে মান আসলো +2। তার মানে কি হলো, চিহ্ন পরিবর্তন হলো না। তার মানে 2 নম্বর ধর্ম ঠিক। এই ধর্মগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এবার আসি ভাই 3 নম্বর ধর্ম। যদি কোনো নির্ণায়কের কলাম বা সারিতে পাশাপাশি দুইটি উপাদান শূন্য হলে, তাহলে ওই কলাম ও সারিতে ওই কলাম ও সারি বাদ দিতে হবে। কথাটা বুঝতে পারছো? কথাটা কিরকম হবে দেখো, যদি কোনো নির্ণায়ক, মনে করলাম এই একটা নির্ণায়ক, এর পাশাপাশি দুটি উপাদান শূন্য হয়, তাহলে আমরা 0 0 1, এটাকে মনে করো x y m n, হ্যাঁ, আর এটাকে মনে করো w p, এই এটা মনে করো নির্ণায়ক। এই পাশাপাশি দুটি উপাদান শূন্য আছে, এই জন্য ভাই এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ দিতে হবে। সরি, এই বরাবর কলাম এবং এই বরাবর সারি বাদ দিতে হবে, ঠিক আছে? এই হলো তৃতীয় ধর্ম। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব 4 নম্বর ধর্ম নিয়ে। নির্ণায়কের দুটি সারি বা কলাম একই হলে তার মান হয় 0। এখন একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো 1 2 3 1 2 3 4 5 6। দেখো তো ভাই, এই জায়গায় 1 2 3 1 2 3, এই দুটি কলাম একই না?
তাহলে তো ভাই এর মান শূন্য হওয়ার কথা। এখন ভাই কিভাবে হবে দেখে নাও। আমরা এই 1 এবং এই 1 এবং এই 4 এর অনুরূপী মান যেভাবে বাইর করছি এইভাবে আমরা মান বাইর করব। এর সাথে সহগুণকের যে আমরা সামনে যে চিহ্ন বসাইছি সেই চিহ্নগুলো বসালে আমরা কিন্তু এই নির্ণয়কের মানটা পেয়ে যাব। দেখো আমরা যে এই 1টাকে নেই, 1টাকে নিলে ভাই কি হবে, এই 1 বরাবর কলাম বাদ যাবে, এই 1 বরাবর সারি বাদ যাবে। তাহলে থাকতেছে কি ভাই, থাকতেছে এইটুকু। দেখো তো তাহলে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে 6 দুগুণে কত হয় 12। আর আমরা তো জানি ভাই এদিক দিয়ে গুণ করার সময় অবশ্যই একটা মাইনাস সাইন বসাতে হবে। মাইনাস বসাইলাম, 3 5 কত হয় 15। এবার এইখানে একটা চিহ্ন এবার আমরা কত নেব, এই 1 নেব, 1 নিলাম। এখন এর সঙ্গে তো একটা চিহ্ন বসাতে হবে। কোন চিহ্ন বসাবো, প্লাস মাইনাস প্লাস, অবশ্যই এখানে ভাই মাইনাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। এইবার 1 নেওয়ার পর এই কলাম বরাবর বাদ যাবে, এই সারি বরাবর বাদ যাবে। থাকতেছে কি ভাই, এই 2 থাকতেছে আর 6 থাকতেছে, 3 আর 5। তাহলে এদিক দিয়ে গুণ করলে কত হবে, 6 দুগুণা 12 আর 3 5 মাইনাস চিহ্ন অবশ্যই, 3 5 15। এবার আমরা 4 নেব, 4 নেওয়ার সামনে অবশ্যই প্লাস চিহ্ন বসাতে হবে। 4 নিলে কলাম, এই কলাম আমরা বাদ যাবে, এই সারি আমরা বাদ যাবে। থাকতেছে 2 2 3 3। তাহলে গুণ করে দেই, 3 দুগুণা 6 মাইনাস 3 দুগুণা 6। এভাবে আমরা একটু ক্যালকুলেশন করি। 12 থেকে -15 যে বাদ দেই থাকতেছে আমাদের -3। আর -3 সাথে যদি আমরা 1 গুণ করি পেয়ে যাবো আমরা -3। এবার এখানে দেখো 12 থেকে যদি আমরা -15 বাদ দেই পাবো আমরা -3। -3 সাথে যদি আমরা -1 গুণ করি কিন্তু হয়ে যাবে মাইনাসে মাইনাসে +3। এবার ভাই দেখো এখানে আমরা আমরা খুব সহজে এই 6 এবং এই 6 কেটে দিতে পারি। কেন, যে +6 এবং -6 কাটা যায় ভাই। আর শূন্যের সাথে তুমি যাই গুণ করো না কেন কিন্তু এটা শূন্য হয়ে যাবে। এই জন্য এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিলেও দিতে পারো। এখন দেখো তো ভাই এই +3 এই -3 এবং এই +3 কাটা, থাকতেছি কত শূন্য। তাহলে তুমি 4 নম্বর ধর্মটা প্রমাণ পাইছো। আশা করি তোমার এই ধর্মগুলো যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা নির্ণয় অধ্যায়ের রাজা হয়ে উঠবা, বুঝছো, রাজা। এখন আমরা এই যেগুলো পড়লাম এগুলো কিছু ম্যাথ করব, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে ভাগ বইয়ের অতি সংক্ষিপ্ত 25 নম্বর অঙ্কটি করাতেছি। তোমরা দেখো একটু, এখানে বলছে যে এই একটা নির্ণায়ক, এই নির্ণায়কের বি উপাদানের অনুরূপী ও সহগুণক বের করো। তাহলে কি বলছে, বি উপাদান। আর অবশ্যই আমরা কিন্তু জানি ভাই এর সামনে প্লাস হয় মাইনাস হয়, এখানে প্লাস হয় মাইনাস হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। কেন হয় ভাই কিছুক্ষণ আগে কিন্তু আমি এগুলো বললাম। এবার বলছে B2 এর সহগুণক ও অনুরূপী বের করো। আমরা এখন অনুরূপীটা বের করব। দেখো এই B2 এর অনুরূপী বের করার নিয়মটা ভাই আমি আগে শিখে দিয়েছি, আবারও দিতেছি। দেখো অনুরূপী বের করার নিয়ম কি, যেটার আমরা যে উপাদান আমরা অনুরূপী বের করব ওই উপাদান বরাবর কলাম বাদ যাবে, ওই উপাদান বরাবর সারি বাদ যাবে। তাহলে আমরা এই বি উপাদানের অনুরূপী বের করব। তাহলে কি হবে, এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে। তাহলে কি হচ্ছে দেখো, A1 থাকতেছে আর C3 থাকতেছে, আর এখানে A3 থাকতেছে আর থাকতেছে C1। তাহলে অবশ্যই কি করতে হবে ভাই, আমাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ যদি আমরা করি C3 আর A1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো ভাই A1 C3। আর এদিক দিয়ে যদি আমরা গুণ করি অবশ্যই মাইনাস চিহ্ন বসাতে হবে। আর A3 এবং C1 গুণ করলে পাবো ভাই আমরা C1 সরি A3 C1। তাহলে এটা কিন্তু ভাই আমার অনুরূপী হয়ে গেল। এখন ভাই সহগুলো কিভাবে বাড়ি করব, আমি তো বলছি অনুরূপীর সামনে যদি তুমি এই চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস যে কোনো একটি দিক বসাও তাহলে কিন্তু তুমি সহগুণক পেয়ে যাবা। এখন ভাই কোন চিহ্ন বসাবা, এখন দেখো তো ভাই B2 সামনে কোন চিহ্ন বসে, B2 সামনে দেখো তো প্লাস মাইনাস প্লাস। তার মানে অবশ্যই ভাই B2 সামনে প্লাস চিহ্ন বসতেছে। তাহলে তুমি সহগুণক কিভাবে করবা, এখানে জাস্ট প্লাস দিবা, তারপর A1 C3 A3 C1। এটা তোমার ভাই সবগুলো হয়ে গেল, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই
কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আর দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ক্লাসে। আমার জন্য সবাই দোয়া রাখিও। আল্লাহ হাফেজ।